আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে। সো আজকে আমাদের একটু লেট হয়ে গেল, আমরা তাহলে শুরু করছি, হ্যাঁ? সো বরাবরের মতো এটা আমাদের লেকচার নাম্বার 8। তার মানে আমরা গ্রেগ মেটের অষ্টম গ্রুপটা কভার করব আজকে। অ্যান্ড আমাদের টোটাল যদি আমরা আসি, আমরা 7টা গ্রুপের মতো কভার করেছি, যেখানে প্রতিটা গ্রুপে 30টা করে হলো আমাদের টোটাল 210টা মতো ওয়ার্ড কভার করেছি, তাই না? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে। সো আজকে আমরা 210টার পর থেকে মানে 211তম থেকে 240তম ওয়ার্ড কভার করার চেষ্টা করব। সো আমরা তাহলে জার্নিটা আমাদের শুরু করি। ওকে। সো আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাকসেন্চুয়েট। এটা কি দেখা যাচ্ছে? একটু আমাকে ইনশিওর করো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাকসেন্চুয়েট। সো আমরা যদি একটু আসি, অ্যাকসেন্চুয়েট অর্থ হচ্ছিল কোনো একটা জিনিসকে মোর নোটিসেবল করার জন্য, মানে আরো বেশি দৃশ্যমান করার জন্য হচ্ছে উৎসাহ প্রদান করা বা উদ্যোগ নেওয়া। সেটা অর্থ এরকম বলা যায় যে টু এমফেসিস, টু সে সামথিং, অর টু মেক সামথিং মোর ক্লিয়ার। সো এখানে যেটা বলা আছে, গিভ এমফেসিস অর ড্র অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করা টু সামথিং। আমরা যেরকম বলি না, নোটিসেবল, নোটিসেবল মানে দৃশ্যমান করা, একটা জিনিস দৃশ্যমান হয়ে আছে আর তুমি একটা জিনিস দৃশ্যমান হওয়ার চেষ্টা করাচ্ছ, তুমি বারবার ফোকাসটা ওই দিকে ছড়াচ্ছ। এই অবস্থাকে বলা হয় অ্যাকসেন্চুয়েট বলা হয়। সো অ্যাকসেন্চুয়েট মানে কি, আমাদের কোনো একটা জিনিসকে হাইলাইট করার চেষ্টা করা, হ্যাঁ, বা কোনো একটা জিনিসে মনোযোগ সরানো। তো আমরা যদি একটু আসি, কোনো কিছুকে হাইলাইট করার চেষ্টা করা, হাইলাইট করার চেষ্টা করা। ওকে। সো এটা যদি আমরা একটু ভাঙি, এই যে অ্যাকসেন্ট মানে কি, আমাদের কথার স্বর, আমরা কোন টোনে কথা বলতেছি। সো এই অ্যাকসেন্ট মানুষকে বলি তো কোনো কিছুকে হাইলাইট করার চেষ্টা করা, এভাবে আমরা মনে রাখতে পারি। তো ঠিক আছে। দ্বিতীয় ওয়ার্ডটা হচ্ছে আমাদের কনজেকচুরাল। আচ্ছা, কনজেকচুরালের পরিবর্তে আমরা যদি আসি কনজেক্ট। তো কনজেক্ট যদি আমরা পরিবর্তে আসি ইনজেক্ট, আসো ইনজেক্ট। সো ইনজেক্ট মানে হচ্ছে প্রবেশ করানো। এখন ইনজেক্টের সাথে যদি আমরা কনজেক্টের হিসাবে আসি, সো ইনজেক্টের সাথে মোটামুটি অলমোস্ট রিলেটেড। এখন তুমি ধরো কি করতেছো, বা তুমি কোথাও ট্যুরে গিয়েছো বা কোনো কিছু করতেছো, সো তুমি দেখতে পাচ্ছ না, সে কেউ যদি দেখতে না পায়, সে যে কাজ কারবারি করে সে তো অনুমানমূলক কাজ কারবারি করে, তাই না? সো এই কনজেকচুরাল শব্দ হচ্ছে অনুমানমূলক, হ্যাঁ, অনুমানমূলক, অনুমানমূলক। আচ্ছা, থার্ড ওয়ার্ডটা অনেক বেশি সোজা। এটা হচ্ছে কনভিভিয়াল। আচ্ছা, প্রথম অর্থটা আমরা আসি। কনভিভিয়াল মানে হচ্ছে উল্লাস মুখর, উল্লাস মুখর, যে আমাদের ফেস্টের সময় যে পরিবেশটা হয়। আচ্ছা, এটা যদি আমরা একটা আসি কনভিভিয়াল। আচ্ছা, কনভিভিয়াল। আচ্ছা, আমরা যদি একটু মডিফাই করি, এই ভিভিটাকে আমরা কি বলতে পারি? ভাইবা বলতে পারি, তাই না? আমরা ভাইবা দেই না, মৌখিক পরীক্ষা যেটা এখন আমাদের ক্যাম্পাসে যেরকম হয় মৌখিক পরীক্ষা দেওয়ার। আচ্ছা, আমাদের ক্যাম্পাসে যেটা হয়, ভাইভা দেওয়ার পরে মোটামুটি পারুক না পারুক, ভাইভা শেষ হওয়ার পরে সবার পরিবেশটা যে যখন হয় যে সবাই সেজে গুজে যায়, স্যাররাও কোশ্চেন করে, পারুক না পারুক সেজে গুজে বাইরে বের হয়ে ছবি তোলে। বিশেষ করে শহীদ মিনার, স্মৃতিসৌধ, সরি, শহীদ মিনার এখানে। তো এই যে একটা পরিবেশ, এটা কি আমাদের উল্লাস মুখর পরিবেশ, হ্যাঁ। তো আমরা যেহেতু একটু আসি, কনভিভিয়াল শব্দ হচ্ছে হলো উল্লাস মুখর। আচ্ছা, সো নেক্সট আসে হচ্ছে ডিকেডেন্ট। আচ্ছা, ডিকেডেন্ট শব্দটাও অনেক ইন্টারেস্টিং। আমরা যদি একটু আসি, ডিকেডেন্ট। আচ্ছা, প্রথম আসি দিকে। আচ্ছা, এটাকে আমি একটু ভাঙি, ভাঙা যাক এই জিনিসটাকে। ওকে। সো দিকে, দিকে ডেন্ট। আচ্ছা, দিকেটাকে আমরা ভাঙি, এটা কি লেখা যায়? দিকে। আর এটাকে বলা যায় হচ্ছে হলো আমাদের ডেন্ট। আচ্ছা, আমরা বলি না কয়েক বর্ষ ধরে, কয়েক শতক ধরে। তা এই দিকের দ্বারা যদি আমরা যদি আসি, দিকের হচ্ছে একটা স্পেসিফিক মিনিং আছে। আমরা এটা হচ্ছে হলো আমরা যদি আসি দিকেট। তো
আমাদের দশককে বলা হয় ডিকেড, মানে এক দশক মানে কি 10 বছর পার হয়ে যাবে, হ্যাঁ। সো আমাদের দশক মানে হচ্ছে ডিকেড। আচ্ছা, ডিকেড, আচ্ছা। সো এই ডিকেড, এবার সে ডেন্ট, ডেন্ট মানে তো ময়লা, এটা তো আমরা সবাই জানি তাই না, ধুলাবালি, ধুলাবালি। আর ডিকেড মানে হচ্ছে আমাদের দশক। তো একটা জায়গায় যদি প্রায় এক দশক বা কয়েক দশক ধরে আমাদের কোথাও পরিষ্কার যদি না করা, সেখানে তো ময়লা জমে যাবে। এবং এই জিনিসটা রিয়েল লাইফে কম্পেয়ার যদি আমরা করি, যে বলা হয় যে ডিগ্রেডেন্ট অর্থ হচ্ছে লো মোরাল স্ট্যান্ডার্ড, মানে নীতি নৈতিকতার দিক থেকে খুবই নিচু। সো একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয়, তার পিতামাতার প্যারেন্টিং এর দায়িত্ব হচ্ছে কি সেই বাচ্চাটাকে আদব কায়দা শিখানো, শালীনতা শিখানো, হ্যাঁ, পজিটিভ দিকগুলো আমাদের শেখানো। বাট ফ্যামিলি থেকে যদি প্রপার প্যারেন্টিং না করা হয়, তাহলে এই জিনিসটা কি ধীরে 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 সেই বাচ্চার ভিতরে কিন্তু শালীনতাটা তার থাকে না। তার মানে একটা ছেলে রাতারাতি কিন্তু অভদ্র হয়ে যায় না, ধীরে 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 হয়। তো এইটা যদি আসো তুমি কয়েক দশক ধরে যদি ধুলাবালি জমে, সেই ধুলাবালিটা একটা স্তূপ আকারে জমে যাবে। তাহলে এটা যদি মানুষের সাথে কম্পেয়ার করো, প্যারেন্টিং বা শাসন যদি ধীরে ধীরে তুমি না করো, অনেক দিন যদি না করো, সেই সন্তান আসলে শালীন থাকে না, অশালীন হয়ে যায়, হ্যাঁ। তো ডিকেডেন্ট মানে হচ্ছে আমাদের লো মোরাল স্ট্যান্ডার্ড বা নীতি নৈতিকতার ক্ষেত্রে কি বাজে অবস্থা, হ্যাঁ। আমরা একটু এটা এখানে লিখি, লো মোরাল স্ট্যান্ডার্ড, হ্যাঁ, মানে নীতি নৈতিকতার ক্ষেত্রে একদম নিচু লেভেলে চলে গেছে। ওকে, সো আমাদের নেক্সট ওয়ার্ডটা হচ্ছে, এটাকে অনেকে ইগ্রিজিয়াসও বলে, বাট এটা উচ্চারণ হচ্ছে এগ্রিজিয়াস, হ্যাঁ, সরি, এগ্রিজিয়াস। আচ্ছা ঠিক আছে, এগ্রিজিয়াসটা যদি আমরা একটু আসি, হ্যাঁ। এগের জায়গায় এক থাকলো, এরপর আমরা আসলাম রিজিয়াস, REGIOUS। আচ্ছা, এই রিজিয়াস এর ক্ষেত্রে আমরা দেখো, তুমি এগের জায়গায় তুমি আরেকটা, আমরা একটা জি লাগাই, তাহলে এক চলে আসো, ডিম। আর এই রিজিয়াস এর ক্ষেত্রে আমরা ধরো একটা এ লাগাই, LIGIOUS, রিলিজিয়াস। আচ্ছা ঠিক আছে। তো এই প্রথমত এই যদি অর্থে যদি আমরা আসি, এটা হচ্ছে মানে ওভারঅল ব্যাড, হ্যাঁ, এর অর্থ হচ্ছে হলো মানে আউটস্ট্যান্ডিং ব্যাড, আউটস্ট্যান্ডিং ব্যাড, মানে ওভারঅল বলে না একটা ছেলে একদম ওভারঅল আসলে খারাপ, তার রেজাল্ট ভালো না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে ইসিএ নেই, কোনো কিছুই নেই, সে ফ্রেন্ডের সাথে ভালো যোগাযোগও নেই, এই যে একদম ওভারঅল সবকিছু মিলে আমাদের খারাপ অবস্থা। সো দেখো, এগ, এগ মানে ডিম, রিলিজিয়াস মানে ধার্মিক। সো ওই যে আমাদের যদি রিলিজিয়াস এর ক্যাটাগরিতে আসে, আমাদের ধরবো মানে কিছু কিছু মানুষ আছে যে সো শবে বরাত মানে হালুয়া রুটি খাও, এরকম সামথিং, মানে দায়িত্ব পালনের বেলা একেবারে জিরো, উদযাপনের বেলা একেবারে 100%, এরকম অবস্থা। তো তাদের সাথে যদি তুমি তারা একদম ওভারঅল সব দিক দিকেই ওভারঅল খারাপ। তো আমরা যদি আবার এসে আসি, এগ্রিজিয়াস অর্থ হচ্ছে হলো আউটস্ট্যান্ডিং ব্যাড বা ওভারঅল খারাপ, চারদিক থেকেই খারাপ, এটাকে যদি ভাঙি এগের সাথে নিয়ে আসতে পারি ডিম, রিজিয়াস থেকে আমরা নিয়ে আসতে পারি লিলিজিয়াস। আচ্ছা ঠিক আছে। তো আমাকে একটু বলো তো, কারো এইটুকুতে কোনো সমস্যা আছে কিনা, যে 5টা ওয়ার্ড পড়ালাম? কারো কোনো সমস্যা নেই, তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই। আচ্ছা, আমার ওয়ার্ড গুলো কি দেখা যাচ্ছে না, বড় করতে হবে? কেউ একজন বলো তো। ঠিক আছে ভাই। তো আমরা ইফিমোরাল নামে একটা ওয়ার্ড পড়েছিলাম না, ইফিমোরাল মানে হচ্ছে স্বল্পজীবী। কারো কি মনে আছে এই ওয়ার্ড অর্থ? জি ভাই, মনে আছে। আচ্ছা, তো এখানে তুমি একটু আসো, ইভ্যানিসেন্ট। আচ্ছা, ইভ্যানিসেন্ট অর্থ হচ্ছে, যদি আমরা যদি একটু আসি, ওয়ার্ডটা একটু দেখি, ভ্যা এস সি এন টি। আচ্ছা ঠিক আছে, তো এটা একটু ভাঙো, একটু ওয়ার্ডটা সে খেয়াল করো। আচ্ছা, ই এর জায়গায় ই থাকলো, এই ভ্যানিশ থেকে আমরা কি নিতে পারি, এই যে দেখো ভ্যানিশ, আর শেষে নাও সেন্ট। তো সেন্ট যদি তুমি যদি শরীরে দাও, কিছু কিছু সেন্ট আছে যেরকম বেশিক্ষণ, খুব বেশিক্ষণ ফ্রেগনেন্স আসলে থাকে না, ভ্যানিশ হয়ে যায়। তার মানে তুমি এখন দিচ্ছ, সেটা বেশিক্ষণ থাকে না। তাহলে এই ইভ্যানিসেন্ট অর্থ আমরা বুঝতে পারি যে সময়ের স্বল্পতা বা স্বল্পজীবী রিলেটেড কিছু নির্দেশ করে, মানে যেটা কি সেন্টের মতো ভ্যানিশ হয়ে যাবে। সো ইভ্যানিসেন্ট অর্থ হচ্ছে আমাদের এই যে সেম, যে আগে যেটা আমরা পড়েছিলাম, ইফিমেরাল মানে স্বল্পজীবী, এর অর্থ হচ্ছে স্বল্পজীবী। বা সে তুমি আরেকটা ওয়ার্ড বলতে পারো, সে ক্ষণস্থায়ী, হ্যাঁ, দুই কনটেক্সটে ইউজ হয়, ক্ষণস্থায়ী, হ্যাঁ। তো ইভ্যানিসেন্ট যদি আমরা ভ্যানিশ, সেন্ট দ্রুত ভ্যানিশ হয়ে যায়, তার মানে কি আমাদের ক্ষণস্থায়ী বা স্বল্পজীবী, ঠিক আছে। তো এই ওয়ার্ডটা সবার বেশি মনে থাকার কথা, অনেকে জানার কথা। এই ফ্ল্যামবয়েন্ট ওয়ার্ড অর্থ কি কেউ জানো? আমাকে একটু বলো তো।
ফ্লেমবয়েন্ট ওয়ার্ড কি জানো? কেউ জানো? ঠিক আছে, আমি তোমাদের একটা জিনিস দেখাই। ফ্লেম মানে কি? ফ্লেম মানে আমার বলো তো একটু। কেউ কি ফ্লেম মানে জানো? আগুনের শিখা। আগুনের শিখা, আচ্ছা ঠিক আছে। এটা কি ফুল? কেউ একজন আমার বলো। কি ফুল এটা? এটা তো কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়া ফুল, হ্যাঁ। তো এটাকে একদম লালের মতো দেখতে না, আগুনের শিখার মতো দেখতে না? আগুনের শিখা তো এরকমই কালারই হয়ে থাকে। তো কথার কথা ধরো রূপক অর্থে। তো আমরা যদি আসি ফ্লেম বয়ান্ট, হ্যাঁ, এই যে ফ্লেম মানে হচ্ছে আগুন। তো ফ্লেম বয়ান্ট যদি যখন বলবে ফ্লেম বয়ান্ট ফ্লাওয়ার, সো তখন বুঝে নিতে হবে সেটা কৃষ্ণচূড়া ফুল। বাট ফ্লেম বয়ান্ট অর্থ হচ্ছে হলো এটাকে বলা হচ্ছে জৌলসপূর্ণ। বুঝছো? জৌলসপূর্ণ কিরকম, যে এই ডুয়েটে আসলে ডুয়েটটা দেখবে একেবারে লাইটিং টাইটিং করে একদম কঠিন অবস্থা, জাঁকজমকপূর্ণ। সেই জাঁকজমকপূর্ণ আর জৌলসপূর্ণ সেম, হ্যাঁ। যদি বলে শুধু ফ্লেম বয়ান্ট, ফ্লেম বয়ান্ট মানে হচ্ছে জৌলসপূর্ণ। বাট কখনো যদি এরকম থাকে যে, সরি, কখনো যদি এরকম থাকে যে ফ্লেম বয়ান্ট ফ্লাওয়ার, হ্যাঁ, এইখানে যদি আমাদের বলে ফ্লেম বয়ান্ট ফ্লাওয়ার, ফ্লাওয়ার, তখন সেটা হয়ে যাবে আমাদের কৃষ্ণচূড়া ফুল, হ্যাঁ। কৃষ্ণ চূড়া, চূড়া ফুল। বোঝা গিয়েছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, সো নেক্সট আসি আমরা ফোরস্টল। আচ্ছা, ফোরস্টল অর্থ হচ্ছে, আমরা যদি একটু আসি, এটা হচ্ছে আগাম প্রতিহত করা, হ্যাঁ। আগাম প্রতিহত হওয়া, করা। আগাম, বানান ভুল হয়ে গিয়েছে, সরি। আগাম প্রতিহত করা। সো তাহলে এটা আমরা মিনিং এ আসি। সো আমাদের, তোমাদের আমি একটু কথা বলি, এই যে আমাদের কখনো যদি ফোর থাকে, এফ ও আর, ফোর, এই ফোর বলতে হচ্ছে পূর্ব কোনো কিছু বোঝানো। ফোর, আমরা কিছু ওয়ার্ড পড়েছিলাম না, ক্রোনো মানে সময় রিলেটেড, এরকম কিছু ওয়ার্ড আমরা পড়েছিলাম। সো ফোর বলতেই হচ্ছে আমাদের পূর্ব বলতে বোঝায়, হ্যাঁ, পূর্ব রিলেটেড সামথিং। এখন যদি আসে বি ফোর, বি মানে কি হওয়া, ফোর মানে পূর্ব, তার মানে বি ফোর মানে কি আগে। জিনিসটা দেখো, আমরা বলি না বি ফোর, তুমি ভাঙো, ফোর মানে কি পূর্ব, মানে আগে, আর বি মানে কি হওয়া। তাহলে আগে হওয়াই তো আমরা বিফোর, বিফোর মানে কি আগে ঘটনা। এই পূর্ব মানে পূর্ব দিক না, সময়ের ক্ষেত্রে আগে ঘটা। তো ফোর মানেই হচ্ছে পূর্বে, আগে ঘটা। সো ফোরস্টল মানেই হচ্ছে হলো পূর্ব রিলেটেড। সো এটা হচ্ছে হলো আগাম প্রতিহত করা। আচ্ছা ঠিক আছে। সো এটা আমাদের গেলে, এটা মনে রাখবা। ঠিক আছে, আমরা নেক্সট আসি গেইনসে। আচ্ছা, গেইনসে অর্থ হচ্ছে হলো, দেখো, তুমি যদি আসি, GAIN, গেইন অর্থ কি? অর্জন করা, তাই না? আমরা ওই ইলেকট্রিক্যাল সিগন্যাল গেইন করতেছি, নর্মাল গেইন, গেইন মানে অর্জন করা, সে মানে বলা। তো তুমি যদি কোনো কিছু অর্জন করতে চাও, রিয়েল লাইফে যদি অর্জন করতে চাও, তোমাকে অনেক কিছুই কি করতে হবে, অস্বীকার করতে হবে। সে তুমি পড়তিছো, তোমার ফ্রেন্ড তোমাকে আড্ডা দিতে ডাকতেছে, তুমি তখন বলবা যে তুমি তোমার যেতে চাইবে না, যে যে না আমি আজকে আড্ডা দিতে পারবো না, আমি সিটির জন্য পড়বো। বোঝা গেছে? সো এই গেইনসে মানে, তুমি যদি ওয়ার্ডটাকে চিন্তা করো, গেইন মানে অর্জন করা, অর্জন করার জন্য কি বলতে হয়, অনেক সময় অনেক কিছু অস্বীকার করতে হয়, হ্যাঁ। সো গেইনসে মানে হচ্ছে অস্বীকার করা, অস্বীকার করা। আচ্ছা, এই গ্যালভানাইজ অর্থ কি বলো তো? কেউ কি আছো যে আমার গ্যালভানাইজ ওয়ার্ডের অর্থ বলতে পারবা? জি ভাই, গ্যালভানাইজ মানে জানি। বলো কি জিনিসটা কি? গ্যালভানাইজ মূলত ভাই হলো কোন একটা ধাতুকে তার উপরে মনে করেন যে অন্য একটা ধাতু আর জিঙ্কের কি প্রলেপ মিশ্রিত দাও, করে। জিঙ্কের হ্যাঁ, প্রলেপ দিলে প্রলেপ করা, গ্যালভানাইজ বলে। আর অন্যান্য ধাতুর প্রলেপ দিলে ইলেকট্রোপ্লেটিং বলে। আচ্ছা ঠিক আছে। ইলেকট্রিকেটিং এটাকে। এখন ইংলিশ লিটারেচারে তুমি যদি বলো গ্যালভানাইজ মানে হচ্ছিল যে আমাদের অন্য ধাতুর প্রলেপ দেওয়া, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, হ্যাঁ। তো লিটারেচারের ক্ষেত্রে, একাডেমিক ইংলিশের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং বাদে, হ্যাঁ, নর্মাল কথাবার্তায় গ্যালভানাইজ মানে হচ্ছিল অন্য কোনো কিছু দ্বারা শক হওয়া, আঘাত পাওয়া। সো গ্যালভানাইজ শব্দ হচ্ছে টু শক বাই সামথিং, অন্য কোনো কিছু দ্বারা শক পাওয়া, হ্যাঁ, অবাক হওয়া। সে তুমি শুনে ফেলছো যে তোমার ফ্রেন্ড বিয়ে করে ফেলছো, তোমার দাওয়াত দেয়নি, এই যে তুমি তোমার ফ্রেন্ডের কর্মকাণ্ড দ্বারা কি শক পেলা, তার মানে তুমি বলতে পারবে কি যে তুমি তার দ্বারা গ্যালভানাইজড হয়েছো, হ্যাঁ।
সো এই গ্যালভানাইজ মানে হচ্ছিল আমাদের ওরকম না যে তামার প্রলেপ, সরি জিঙ্কের প্রলেপ দাও। এই গ্যালভানাইজ মানে কি আমাদের অন্য কোনো কিছু দ্বারা শক পাওয়া, হ্যাঁ, টু শক বাই সামথিং, টু শক বাই সামথিং, হ্যাঁ। আচ্ছা, লাস্ট ক্লাসে ভিডিওটা আমি দেইনি, আমার খেয়াল ছিল না, আমি আজকে আপলোড দিয়ে দেবো, হ্যাঁ। তো আমরা যদি একটু আসি, গ্যালভানাইজ ওয়াট মানে এটা ওই যে শক হই, ওখান থেকে ইলেকট্রোপ্লেটিং করা হয়, এক ধরনের শকই তো দেওয়া হয়। সো নর্মাল গ্যালভানাইজ অর্থ হচ্ছে টু শক বাই সামথিং, হ্যাঁ। ওকে, সো নেক্সটে আমরা আসি। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে পেপারে পড়ে আসি না, জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্য। ডিসক্রিমিনেশন মানে কি, বৈষম্য না? তো প্রথম জি ভাই, ওয়ার্ডটা দেখো, ডিসক্রিমিনেশন মানে আমাদের বৈষম্য। ইনডিসক্রিমিনেশন, ইনডিসক্রিমিনেট। তাহলে ডিসক্রিমিনেট মানে তো হচ্ছে বৈষম্য করা, তাহলে ইনডিসক্রিমিনেট কি হবে, বৈষম্যহীন। বৈষম্যহীন বাংলাদেশ এরকম সামথিং। তো এটা হচ্ছে বৈষম্যহীন, বৈষম্যহীন, হ্যাঁ। ডিসক্রিমিনেট মানে হচ্ছে বৈষম্য করা, তাহলে আমাদের ইনডিসক্রিমিনেট মানে কি, বৈষম্য না করা বা আমাদের বৈষম্যহীন। সো নেক্সট ওয়ার্ডটা দেখো, ইনোকুয়াস। আচ্ছা, ইনোকুয়াস শব্দটা একটু দেখো, INNO CUOUS। তো দেখো, এই যে দেখো, এই ইনোক, এটার কি বলতে পারি, ইনোসেন্ট, শেষে ইএনটি লাগাই দিছি। এই ও, ইউরে বলতে পারি টু, টিও টু, আস মানে হচ্ছে আস। তো কেউ যদি আমাদের কাছে ইনোসেন্ট থাকে, ইনোসেন্ট টু আস, ইনোসেন্ট ইয়াস মানে কি, সে ইনোসেন্ট, সে নিষ্পাপ, সে ফুলের মতো পবিত্র, সে আমাদের কখনোই কোনো ক্ষতি করে না, তাই না? সো আমরা আবারও আসি ইনোকুয়াস। তো ইনোকুয়াস বা খুয়াস বলতে আমরা কি বলতে পারি, এটা যদি ইনোক, এটার আমরা বলতে পারি ইনোসেন্ট, ইউরে বলতে পারি থ্রু, আসরে বলতে পারি আস। তো কেউ আমাদের কাছে ইনোসেন্ট মানে কি, সে আমাদের ক্ষতি করে না, হ্যাঁ। তো এটা মানে হচ্ছে হলো ক্ষতি করে না এমন, হ্যাঁ। হার্মলেস, যেটাকে ইংরেজিতে বলা হার্মলেস বলা হয়। তো ক্ষতি করে না এমন। ওকে, সো নেক্সট আমরা আসি, দেখো তো, মোমেন্টারি। মোমেন্ট মানে কি, মুহূর্ত না? এই আমার একজন বলো, মোমেন্ট মানে কি? জি মোমেন্ট ভাই, একটা মোহন মানে মুহূর্ত। মুহূর্ত, তাহলে মোমেন্টারি মানে কি, যেটা হচ্ছে শুধুমাত্র কয়েক মুহূর্ত বিরাজ করে। তাহলে কয়েক মুহূর্ত বিরাজ মানে কি, আমরা একটু আগে পড়ছি না, ক্ষণস্থায়ী, স্বল্পজীবী। জি এটা ভাই। কি সামথিং ওই রিলেটেড না, কয়েকটা মোমেন্ট আসলে এক্সিস্ট করে। সো এই মোমেন্টারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, হ্যাঁ। আমরা একটু আগে যেটা পড়ে আসছি, মোমেন্টারি মানে হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, হ্যাঁ। ওকে, সো আমরা নেক্সটে আসি, মুন্ডান। আচ্ছা, এই রিলেটেড কি ওয়ার্ড কি তোমরা কেউ জানো, মুন্ডান? বলো তো, আমরা কোথায় ইউজ করি, মুন্ডান কোথায় ইউজ হয়? আচ্ছা, এই যে মাথার যে চুল একেবারে কেটে ফেলে, তাই না? চুল একবারে ছোট করে ফেলে, একবারে ব্লেড দিয়ে তুলে ফেলে, এই জিনিসটা কি বলে, মাথা মুন্ডন করা বলে না? হজে গেলে যেমন করে, সনাতন ধর্মাবলম্বীরা ওনারা ওনাদের রীতি অনুসারে করে, তো এই জিনিসটা কি বলে, মাথা মুন্ডন করা বলা হয়। তো আমরা এটা আসে অন্য জিনিস, হ্যাঁ। এই মুন্ডন জিনিস, এটা কি একটা কি গতানুগতিক জিনিস না? সে ধরো তথাকথিত জিনিস, সেটা বহু প্রাচীন ধরে চলে আসতেছে মাথা মুন্ডন করা, হ্যাঁ। তার মানে আমরা কি বলতে পারি, এই মুন্ডন মানে হচ্ছে গতানুগতিক, গতানুগতিক। আমরা পড়েছিলাম না, ব্যানাল নামে একটা ওয়ার্ড পড়েছিলাম না, মনে আছে? ব্যানাল, এই ব্যানাল মানে কি জি ছিল, ভাই, পড়েছিলাম। গতানুগতিক ছিল। ঠিক। তো এই হ্যাঁ। মুন্ডন মানেই হচ্ছে গতানুগতিক, হ্যাঁ। ওকে, সো আমরা আসি, নেক্সট হচ্ছে নেটেলসাম। সো এটা একটু পড়তে হবে, এটা অর্থ হচ্ছে বিরক্তিকর, বিরক্তিকর, এটা নিজের মতো একটু পড়বা। সো নেটেলসাম মানে হচ্ছে বিরক্তিকর। ওকে, সো দেখো তো, এই পাঁচটার ভিতরে কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু বলো। এই পাঁচটা নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? নেই? না ভাই, কনফিউশন নাই। আচ্ছা, তো ঠিক ভাই, আছে। লাস্টের নেমোনিক্স নাই, জানা নেই আপনার? এটা আমি আসলে এইভাবেই পড়েছি, হ্যাঁ? থাকলে আমি ওকে ওকে, বলতাম। ঠিক আছে। তোমরা একটু ঘাটাঘাটি করো, যদি বেটার কোনো কিছু আমার বলো, আর এইভাবে মুখস্থ হয়ে গেছে আসলে। বারবার পড়ো, হ্যাঁ। আর পেপার টেপার পড়লে দেখবে এগুলো পাবা।
তো আজকে আমরা একটা ওয়ার্ড পড়াবো, হ্যাঁ, তোমাদের সুন্দর একটা ওয়ার্ড দেখাবো। আচ্ছা, আমরা তাহলে আমাদের নেক্সট গ্রুপে যাই, হ্যাঁ। সো নালিফাই, নাল মানে কি? জিরো না? জি, শূন্য বা বর্জিত। শূন্য বা জিরো, যেটা মানে না থাকা একেবারে। সো নালিফাই মানে কি? কোনো কিছুকে জিরো করে দাও। জিরো করা মানে কি? খালি করা অথবা প্রত্যাহার করা, হ্যাঁ। সো এই নালিফাই মানে হচ্ছে খালি করা করা। আবার দেখো না, কোনো একটা অর্ডার দেওয়া হয়, সেই অর্ডারটাকে প্রত্যাহার করে, এটা হচ্ছে প্রত্যাহার করা বলা হয়। নালিফাই মানে বাতিল করা, খালি করা, প্রত্যাহার করা। আচ্ছা, ওভিয়েট। তো ওভিয়েট শব্দের অর্থ হচ্ছে হলো, আমি সে যেমন ধরো মনে রাখছি ওভি প্লাস এইট। তো আমরা মনে আছে পড়েছিলাম রাস্টিগেটের ওখানে পড়েছিলাম কাস্টিগেট, খ্যাস্টিগেট। খ্যাস্টিগেট মানে কি ছিল আমাদের? প্রহার করা বা নিন্দা করা, এরকম হ্যাঁ, করছিলাম, প্রহার শাস্তি করা। দেওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই ওভিয়েট মানিটা হচ্ছে, ধরো তোমার এক কাজিন আছে, তার নাম হচ্ছে ওভি। সে আসলো তোমাদের বাড়ি, এসেই খেয়ে সে চলে গেছে, বা তুমি তারে তাড়ায় দিয়েছো যে তুই আর আমাদের বাড়ি আসবি না, ছোটবেলায় যেরকম মারামারি লাগে কাজিনা কাজিনা। সে ওভিয়েট শব্দ হচ্ছে আমাদের সেই দূর করা, হ্যাঁ, কোনো কিছুকে আমাদের পাঠিয়ে দেওয়া। বোঝা গিয়েছে? আমি এভাবেই মনে রাখছি, আমার এক কাজিনের নাম হচ্ছে ওভি, হ্যাঁ। ওকে। সো এই যে দেখো তো, অমনি এই ওয়ার্ডটা পড়িয়েছিলাম তোমাদের, এই যে জিনিসগুলো মনে রাখতে হবে। অমনি, এই অমনি মানেই বলছিলাম, অমনি সুজের কথা বলেছিলাম, কার কি সর্বোচ্চ মনে আছে? এটা মানে কি? সর্বত্র। সর্ব- সর্বত্র ছিল, সর্বত্র, এভরিহোয়ার। তাহলে অমনি তো আমাদের সর্বত্র জিনিসটাকে নির্দেশ করছে, মানে এভরিহোয়ার, সব জায়গায়। তাহলে প্রেজেন্ট মানে কি? সব জায়গায় প্রেজেন্ট, তাই না? তাহলে এটা আমরা এই ওভারঅল অর্থই আসে আমাদের কি? সর্বত্রই আসে। সব জায়গায় প্রেজেন্ট মানে কি? সর্বত্র প্রেজেন্ট, তাই না? সো ওভিয়েট হচ্ছে যে সর্বত্র, বা তুমি আরো সুন্দর করে বলতে পারো সর্বব্যাপী। বল না, জিনিসটা সর্বব্যাপী ছড়ায় গেছে, করোনা সব জায়গায় ছড়িয়ে গেছে, তো সর্বব্যাপী বলা যায়। আচ্ছা, আউস্ট। আচ্ছা, এই ওয়ার্ডটা নিয়ে আমাদের বলো, তোমাদের কি কোনো মিনিং আছে? আমি তোমাদের একটা হেডলাইন দেখাই, হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। এই যে দেখো, একটা আন্তর্জাতিক রেপুটেটেড একটা পেপার। আচ্ছা, টাইম। সো এখানে হেডলাইনটা দেখো, সরি এটা আমি হোল্ড করি। সো বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিজাইন্স আন্ডার প্রেসার ফ্রম মিলিটারি। তার মানে কি দাঁড়ায়? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইন করেছে, পদত্যাগ করেছে, আন্ডার প্রেসার, চাপে। কাদের দ্বারা? মিলিটারি অ্যান্ড ম্যাস আপরাইজিং। আচ্ছা ঠিক আছে, আন্দোলনের কারণে। এখন এখানে আমি তোমাদের একটা লাইন দেখাই। আচ্ছা, এখানে ওয়ার্ডটা সঠিকভাবে নেই। আচ্ছা, আল জাজিরার টাইটেলটা দেখ। আচ্ছা, এখানে দেখো, বাংলাদেশ প্রোটেস্টার্স, বাংলাদেশের আন্দোলনকারীরা টর্চ ফ্যামিলি হোম। টর্চ মানে এখানে আগুন জ্বালানো রিলেটেড বলা হয়েছে। কার বাড়িতে আগুন লাগিয়েছে? টর্চ ফ্যামিলি হোম, কারো একজন বসত ভিটে আগুন লাগিয়ে দিয়েছে। অফ কার? আউস্টেড পিএম শেখ হাসিনা। এই আউস্টেড শব্দটা হচ্ছে বিতাড়িত, হ্যাঁ। টাইটেলটা একটু দেখো, এটা হচ্ছে আল জাজিরা নিউজ। বাংলাদেশ প্রোটেস্টার্স টর্চ ফ্যামিলি হোম অফ আউস্টেড পিএম শেখ হাসিনা। তার মানে বিতাড়িত প্রধানমন্ত্রী, পিএম দ্বারা বুঝেছে প্রাইম মিনিস্টার, বিতাড়িত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বাড়িতে, পারিবারিক বাসায়, ফ্যামিলি হোমে কি করেছে? টর্চ করেছে, মানে আগুন জ্বালিয়ে দিয়েছে। কারা? বাংলাদেশি বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা। তার মানে আউস্টেড অর্থ দ্বারা কি দাঁড়ালো? বিতাড়িত দাঁড়ালো না? কারো কি কনফিউশন আছে? জি ভাইয়া, বুঝতে পারছি তো এটা। এই ওয়ার্ড ধরো আমরা অনেকে দেখিনি, সে ধরো আমি ধরো আগে কখনোই খেয়াল করিনি। বাট এই আউটস্টেট, এরপর দেখো না ইন্দিরা আন্দোলনে বলা হয় মেটিকুলাস, মেটিকুলাস, মেটিকুলাসলি ডিজাইন করেছে, এই ওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে আসে। তো আউটস্টেট মানে হচ্ছে হলো বিতাড়িত করা হয়েছিল। আর তাহলে আউস্ট অর্থ হবে কি? বিতাড়িত করা, হ্যাঁ। তো এটা আউস্ট বলে, অনেকে ওস্ট বলা হয়। তো এই যে ওয়ার্ড আসো, আমরা মূল জিনিসে আসি, এগুলো সবাই কিছু ইউজ হয়, আমরা আসলে খেয়াল করি না। এই যে ওস্টেট মানে হচ্ছে হলো বিতাড়িত, হ্যাঁ। তো এই ওস্ট মানে হচ্ছে বিতাড়িত। আমরা যদি একটু আসি, এটা পড়তে হবে ভালো করে। বিতাড়িত, পেপার খুললেই দেখবে ওয়ার্ড পাবো। ওস্ট মানে হচ্ছে বিতাড়িত। কার কি এই ওয়ার্ড নিয়ে কনফিউশন আছে, ওস্ট নিয়ে? সবাই কি বুঝছো এটা?
আচ্ছা এই ধরো আমাদের, আমি রেসপন্স করি, এই যে হুসাইন ভাইয়া, আপনি কি অবস্থা, একটু আনমিউট করেন। জি ভাইয়া। আপনি কি বুঝতেছেন ক্লাস? জি বুঝতেছি। আচ্ছা ঠিক আছে। সো নেক্সট আমরা আসি পালপেবল। সো আচ্ছা, তোমরা কি পাল্প ওয়ার্ডটা শুনেছো? যারা সিএফ এর কি কেউ আছো, কেমিক্যাল বা ফুড, দেখো তো, কেমিক্যাল কি ফুডের কি কেউ আছো? আচ্ছা নেই। সো আমরা যদি একটু আসি পাল্প, আমাদের বলা হয় ফুড পাল্প। ফুড পাল্প বলতে আমরা যদি একটু আসি, তোমাদের আমি একটু দেখাই। ফুড পাল্প, আচ্ছা। আচ্ছা তোমরা আমারে বলো, আমরা যে মার্কেটে যে সব জিনিসপত্র খাই, সে ধরো আমাদের কি আছে, ফ্রুটিকা, তারপর হচ্ছে হলো ওই যে আমাদের মেশিন গুলার ভিতরে পাওয়া যায় ইওর ক্যাম্পাসের ভিতরে, এগুলা কি ড্রিঙ্কস? মানে ধরো ম্যাঙ্গোর যেগুলো, এগুলো কি ড্রিঙ্কস নাকি জুস? আমার একটু কেউ কি বলতে পারো? এগুলো তো এক প্রকার জুস। জুস না ড্রিঙ্কস? ড্রিঙ্কস, ড্রিঙ্কস। হ্যাঁ, এখানে কাহিনী আছে। তো মানে স্ট্যান্ডার্ড হচ্ছে হলো, জুস মানে হচ্ছে হলো, যদি বলে ম্যাঙ্গো জুস, ওটা একমাত্র আমের যে জুস হতে হবে, অন্য কোনো কিছু থাকা যাবে না। আর ড্রিঙ্কস মানে হচ্ছে হলো, তুমি ধরো কুমড়া দিয়ে বানাইছো, তুমি কি করলা, ওইখানে হচ্ছে হলো ফ্লেভার মেরে দিলা। তো আগে তো এই নিয়ম কানুন গুলো তো করা করেছিল না, তারা তখন ফ্রুটিকার গায়ে লেখা থাকলো ম্যাঙ্গো জুস। বাট এখন এগুলো দেখবা, তুমি দেখবে ওখানে কখনোই ম্যাঙ্গো জুস লেখা থাকে না, লেখা থাকে ম্যাঙ্গো ড্রিঙ্কস, মানে ওখানে আসল আম নেই। বোঝা গিয়েছে? ওখানে হচ্ছে হলো ফ্লেভার ইউজ করা হয়েছে। সো পাল্প মানে কি, এখন তুমি আসো জুস, জুসের ভিতরে মানে ড্রিঙ্কস এর ভিতরে আমাদের আম কতটুকু আছে, বা 7% 8% থাকার কথা, সে ধরো জুস, জুসের ভিতরে কতটুকু আম আছে, তো এই যে ফলের কতটুকু অংশ আছে, এটাকে বলে ফলের পাল্প বলা হয়। হ্যাঁ, বলে না ম্যাঙ্গো পাল্প। এই যে আমের যে মূল জিনিসটুকু, আমের যে রস, তালের যে রস বের করে আসল রস, এটাকে বলা হয় পাল্প বলা হয়। হ্যাঁ, আচ্ছা। তো তাহলে আমরা পাল্প মানে কি, ফলের কোন একটা অংশ, মূল ফলের যে রস, সেটাকে পাল্প। এখন আমরা সে পাল্পেবল, তো পাল্প এবল মানে কি, পাল্পটাকে তুমি পরিমাপ করতে পারতেছো, তার মানে পাওয়ারটাকে তুমি ক্যালকুলেশন করতে পারছো। যেটা তুমি ক্যালকুলেশন করতে পারো, যেটা তুমি পরিমাপ করতে পারো, সেটা হচ্ছে আমাদের কি, বোধগম্য। হ্যাঁ, তোমরা চাইলে এইভাবে পড়তে পারো, আমি এই ওয়ার্ডটা এইভাবে পড়ছি, পালপেবল মানে হচ্ছে বোধগম্য, বোধগম্য। হ্যাঁ, তো আমি যদি আবার একটু আসি, পাল্প মানে হচ্ছে আমাদের কি, ফলের একটা অংশ। তো সেটা ওই যে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে ফুড রিলেটেড, ওইখানে কিন্তু পাল্পটা হিসাব করা হয় যে ফুড পাল্প কতটুকু গেল, কতটুকু মানে আসল ফলের রস গেল, আর কতটুকু আমি মিষ্টি কুমড়া দিলাম। তাহলে এই পাল্পটাকে আমাদের অবশ্যই হিসাব করতে হবে। তাহলে পাল্পেবল মানে কি, পাল্পটাকে আমরা হিসাব করার যোগ্য, তার মানে কি, সেটাকে বোধগম্য। হ্যাঁ, আর জুসে তো কোনো কিছুই নেই, শুধু মাত্র হচ্ছিল তোমার দেওয়া, কেমিক্যাল দেওয়া, কুমড়া দেওয়া আর ফ্লেভার মারা। হ্যাঁ, এগুলো কোনো কাজে নেই, পুরোটাই চিনি, তাছাড়া কিছু না। ওকে। তো নেক্সট আমরা আসি, আমাদের ওয়ার্ড হচ্ছে পারফিডি। আচ্ছা, তোমাদের মনে আছে বিট্রে নামে একটা ওয়ার্ড পড়েছিলাম? কেউ কি বলতে পারো বিট্রে অর্থ কি? অজ্ঞাত অনুসারে গোপন তথ্য বলে হ্যাঁ, দেওয়া। অজ্ঞাত মানে তোমার নেই, অনুমতি নাই, তোমার অজ্ঞাত সারেই কি করছে, তোমার গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। এবং আমরা রিয়েল লাইফে কি করি, এই যে বিশ্বাসঘাতক, যে তারে বিট্রেয়াল বলি, তাই না? সো এই পারফিডি অর্থ হচ্ছে আমাদের সেই বিশ্বাসঘাতক। হ্যাঁ, ওইটা একটা সিনোনিমস। এর অর্থ হচ্ছে আমাদের বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। তাহলে এটা আমরা কিভাবে পড়বো, আমি যদি একটু আসি, পার ফিট। আচ্ছা, এই যে বলে না যে ঘরের শত্রু বিভীষণ, দুধ কলা দিয়ে সাপ পোষেছি। So এই যে দেখো পার, পার মানে কি, মানে অ্যাজ পার, তুমি যদি বলো অ্যাজ পার, অ্যাজ পার মানে কি, কোনো কিছু অনুসারে, বল না, অ্যাজ পার দা অকেশন অকার্ড, অ্যাজ পার দা, সে আগুন ছড়িয়ে গিয়েছে, মানে অ্যাজ পার কখন ইউজ হয়, মানে কোনো একটা ঘটনা ঘটার ক্ষেত্রে। তাহলে কি ঘটনা ঘটেছে, ফিডি। তাহলে আমরা বলতে পারি না ফিড মানে কি, খাবার। সো ফিডি মানে কি, সে ধরো তুমি কাউকে খাবার খাইয়েছো, তুমি সাপকে দুধ কলা খাইয়েছো। তো সাপকে যখন তুমি অ্যাজ পার ফিডই করবা, তুমি তাকে যখন ফিড দিবা, সে এক সময় তোমার কাছে ছোবল মারবে। তো বিশ্বাসঘাতকতা তো এরকমই, তুমি তাকে বিশ্বাস করেছো, সবকিছু বলেছো, সব পার্সোনাল ইনফরমেশন সব জানে, সে শেষে কিট করলো, তোমার যে ইনফরমেশন ডিবাঙ্ক করে দেয়। তোমাদের ডিবাঙ্ক পড়ানো হয়েছিল? ডিবাঙ্ক, মানে খোলস মুক্ত করা। হ্যাঁ, খোলস মুক্ত মানে কি, তুমি গোপন তথ্য ফাঁস করে দিছো। তো তুমি তাকে সবকিছু বলেছো, তুমি তাকে খাইয়েছো, দুধ খাইয়েছো, কলা খাইয়েছো,
সাপ কি করলো, একসময় খোলস মুক্ত করে তোমার সবকিছু ফাঁস করে দিল, হ্যাঁ। তো এই পারফিডি, তাহলে আমি আগে যদি একটা অ্যাস লাগাই, অ্যাস পারফিডি মানে অ্যাস পার মানে কি কি করেছি, ফিডি মানে আমি খাবার খেয়েছি, তারপর সে কি করলো, বিশ্বাসঘাতক করলো। সো পারফিডি অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক করা, ঘাতকতা করা। আচ্ছা, সো নেক্সট আমরা আসি। আচ্ছা, প্রোফিউজ, এই ফিউজ অর্থ কি আমার একটু বলো তো। বলো, এটা সবাই জানো, বলো। বলো বলো, ফিউজ অর্থ কি? ভাই ফিউজ হলো কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া আর কি, পুড়ে যাওয়া বা এই যে কেটে ওটা যাওয়া। হচ্ছে হলো ফিউজ পুড়ে যাওয়া, তাই না? সো তাহলে ফিউজ হয়েছে, বললে আমরা সার্কিটটা ফিউজ হয়ে গিয়েছে, ফিউজ পুড়ে গিয়েছে, ওখানে একটা তার থাকে সেটা পুড়ে যায়। আচ্ছা, ফিউজ থেকে আসছে ফিউশন, হ্যাঁ। আমরা বিক্রিয়া পড়েছি কয় ধরনের, নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের পড়েছি, একটা নিউক্লিয়ার ফিশন আর একটা নিউক্লিয়ার ফিউশন। তো তুমি যদি একটু, আমি একদম বেসিক জিনিসটা দেখা, একটা হচ্ছে ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তো আমি তোমার বাসাবাড়ি ফিউজের কনটেক্সট আসতেছি। এই ফিউজ থেকে আসছে ফিউশন। আচ্ছা দেখো, এখানে ফিশনে তিনটা বর্ণ আর ফিউশনে চারটা বর্ণ। এই বর্ণের উপর ডিপেন্ড করবে আউটপুট। ফিশনে যেহেতু তিনটা বর্ণ, ফিউশনে যেহেতু চারটা বর্ণ, তার মানে এখানে আমাদের ছোট থেকে বড় হয়, স্মল থেকে লার্জ, মানে দুইটা হাইড্রোজেন মিলে একটা হিলিয়াম হলো। আর ফিশন হচ্ছে ছোট, তিনটা ওয়াট, তার মানে এখানে বড় থেকে ছোট। সে আমরা বলতে পারি ইউরেনিয়াম, ইউরেনিয়াম ভেঙে হচ্ছিল কি যেন হয়, ইউরেনিয়াম ভেঙে আমাদের কি হয়, বেরিয়াম হবে, আর আছে ক্রিপ্টন হবে, ক্রিপ্টন। আচ্ছা, এরকমই সামথিং, বিয়ে কি আর, আচ্ছা যাই হোক। সো ফিশন হচ্ছে যেহেতু তিনটা ওয়ার্ড, তার মানে ভাঙে বড় থেকে ছোট হয়। আর ফিউশন যেহেতু বড়, তার মানে আউটপুট, তার মানে ছোটগুলা যোগ হয়ে বড় হবে। সে কি করলা, আমাদের একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন লাগলো, একটা হচ্ছে দুই এবং একটা তিন, মিলে কি হয়ে গেল, হিলিয়াম তৈরি হয়ে গেল। সো ফিউশন আসছে ফিউজ থেকে, হ্যাঁ, FUSION, আচ্ছা ফিউশন। তার মানে ফিউশন, ফিউশন তো একটা প্রসেস, আর ফিউজ হচ্ছে হচ্ছে জোড়া লাগানো। আর ফিউশন মানে কি, জোড়া লাগানো ঘটনা, এটা হচ্ছে ফিউশন। এটাই বলে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, যেখানে কি দুইটা হাইড্রোজেন মিলে একটা হিলিয়াম তৈরি হয়। তো এই ফিউজ মানে হচ্ছে জোড়া লাগানো, হ্যাঁ। তো এখন আমি তোমাদের একটু বাসাবাড়ি, যে ফিউজ থাকে, ফিউজ কি থাকে, এরকম একটা তার থাকে, সেটা কি থাকে শুরুতে, জোড়া লাগানো থাকে। তো যখন অনেক বেশি হিট, অনেক বেশি যখন এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো, তখন কি হবে, গরম হয়ে যায়। বলেন, আমরা পড়ছি না যে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে হিট গেলে যে হিট তৈরি হয়, সেটা হচ্ছে H = I²RT। তার মানে কারেন্টের মান যখন বাড়বে, এই ফিউজের মাঝখান দিয়ে কারেন্টের পরিমাণ বাড়বে, এবং ফিউজের মাঝখান দিয়ে কারেন্টের পরিমাণ গেলে কি হবে, ফিউজটা একসময় গলে যাবে। গলে গেলে কি হয়ে যায়, ফিউজ বিচ্ছিন্ন হয়ে যায়। তার মানে ফিউজ মানে কি, জোড়া লাগানো থাকা। আর বিচ্ছিন্ন, ফিউজ পুড়ে যাওয়া মানে কি, বিচ্ছিন্ন হয়ে যায়। যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার তুমি কারেন্ট পাবা না, তখন আমরা বলি ফিউজ পুড়ে গেছে। তার মানে ফিউজ অর্থ হচ্ছে হলো জোড়া লাগানো, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা এতক্ষণ বললাম। এখন এখানে বলছে প্রোফিউজ। আচ্ছা, প্রোফিউজ মানে কি, ফিউজ মানে জোড়া লাগানো, প্রোফিউজ মানে কি, প্রচুর পরিমাণে জোড়া লাগানো, অনেকগুলা জোড়া হবে। তাহলে অনেকগুলা জোড়া থাকতে হলে তুমি যদি, তুমি তুমি একটা সমাবেশ করবে, অনেক মানুষ লাগবে, তাহলে অনেকগুলা মানুষের সমাবেশ করতে গেলে তাকে অনেকগুলো মানুষ লাগবে। সো প্রোফিউজ মানে হচ্ছে হলো অত্যাধিক, বোঝা গিয়েছে? তো আমরা অ্যাবাউন্ড পড়েছিলাম, মনে আছে, অ্যাবাউন্ড, কফিয়াস, কফিয়াস পড়েছিলাম, মনে আছে, COPIOUS। জি ভাই, ওগুলা মানে বুঝলাম। কি ছিল, মানে প্রচুর, প্রচুর। হ্যাঁ। এই প্রোফিউজ মানে হচ্ছে প্রচুর। আমি আবার একটু রিপিট করি, হ্যাঁ। ফিউজ, ফিউজ থেকে আমরা নিউক্লিয়ার ফিশন, ফিউশন পাই। সো ফিশনে কি হয়, একটা বড় জিনিস ভেঙে ছোট ছোট পিসে পরিণত হয় কিভাবে। দেখো, ফিশনে বাংলায় তিনটা ওয়ার্ড, বর্ণ, আর ফিউশনে চারটা বর্ণ, তার মানে চারটা আমরা আউটপুট, যেহেতু চারটা, তার মানে আউটপুটটা কি, বড় হবে। সো ফিউশন মানে কি, দুইটা ছোট ছোট জিনিস জোড়া লেগে একটা বড় জিনিস তৈরি হচ্ছে, তার মানে ফিউজ মানে কি, জোড়া লাগানো। তাহলে ফিউজ, যদি এবার আসি প্রোফিউজ, প্রোফিউজ মানে কি, প্রচুর পরিমাণ জোড়া, প্রচুর পরিমাণে কিভাবে জোড়া লাগাবো, তোমার তাকে সাপ্লাই থাকতে হবে। তুমি বললা কি, আমার ফ্যাক্টরিতে আমি আজকে 1 লাখ লাইট প্রোডাকশন দিব, প্রডিউস করবো, তাহলে প্রডিউস করতে গেলে তোমার তো পার্টস পাতি থাকতে হবে, তাই না? সো প্রোফিউজ মানে হচ্ছে হলো আমাদের প্রচুর। আচ্ছা ঠিক আছে, সো শেষে আসি আমরা। এটা হচ্ছে হলো ফুগনাসিয়াস, আচ্ছা ঠিক আছে। সো ফুগনাসিয়াসের ক্ষেত্রে যদি আমরা আসি, সো ফুগনাসিয়াসের অর্থ তুমি যদি একটু আসো, এই যে দেখো, ফুগনাসিয়াস, এটা, আচ্ছা, সো আমরা এটার অর্থটা একটু পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট, ওয়ার্ডটা খুবই ইউজ হয়। আচ্ছা, সো তোমাদের অনেকের এলাকায় বলে না যে পুংনা, ছেলেটা অনেক পুংনা, যারা খুব বেশি ইতরামি করে, বাদরামি করে, তাদের পুংনা বলা হয়, বা পুংটা বলা হয়, এরকম সামথিং বলা হয়।
তো পুংটা কাদের বলা বলে ছেলেটা অনেক পুংটা এক ছেলে বলে পুংটা মানে কি মানে খুব বেশি বেয়াদব এ করতেছে ও করতেছে দুষ্টামি করতেছে। সেই ফুগনাসিয়াস মানে হচ্ছে আমাদের লড়াই প্রিয়, হ্যাঁ, যে লড়াই করতে খুব পছন্দ, লড়াই প্রিয়, পুংনা ছেলে পেলে এরকম সামথিং। ঢাকাতে বলে যে ছেলেটা অনেক পুংনা। তো ফুগনাসিয়াস মানে হচ্ছে লড়াই প্রিয়, যে লড়াই করতে পছন্দ করে। আচ্ছা, সাগাসিয়াস, আচ্ছা এই জিনিসটা নিয়ে আমাদের খুব কাজ আছে, হ্যাঁ। সর্বপ্রথম আমাদের পড়তে হবে হচ্ছে হলো সাগাসিয়াস এর ক্ষেত্রে পড়তে হবে। আমরা যদি একটু আসি, সাগা সাগা বলতে হচ্ছে আমাদের যোদ্ধাদের বোঝানো হয়েছে, হ্যাঁ? সর্বপ্রথম তোমরা এই জিনিসগুলো লিখবা। সর্বপ্রথম আসি সেজ। সেজ মানে হচ্ছে আমাদের জ্ঞানী লোক, হ্যাঁ, জ্ঞানী লোক। আচ্ছা, এরপর বলে না এই যে তোমরা ছোটবেলায় পড়েছো না ক্যান্ডি ক্রাশ সাগা, গেম ছিল, 1000 2000 লেভেল পর্যন্ত মানুষ চলে যেত। তো এই সাগা সাগা মানে হচ্ছে বীরত্বে গাথা, বীরত্বে গাথা মানে রেকর্ড খুব ভালো। সো এটা হচ্ছে হলো সাগা। সো ক্যান্ডি ক্রাশ সাগা, তার মানে ক্যান্ডিকে তুমি ক্রাশ করতেছো, তুমি ওই যে মিলায় মিলায় তিনটা টান দিয়ে তুমি কি ভাঙতিছো। এবং সাগা মানে কি, এটা তোমার বীরত্বে গাথা গল্প, হ্যাঁ। তা আমরা যে জিনিসগুলো পড়ি আমরা অর্থ জানি না। সো ক্যান্ডি ক্রাশ সাগা যে গেম খেলো, ক্যান্ডি ক্রাশ ক্রাশ দিয়ে তুমি কি করতেছো, ভাঙতিছো, তাই না? আর ওখানে মানে সিআরই এসেস ছিল, ক্রাশ ক্রাশ মানে তো এটা আকর্ষণ করা সামথিং। সাগা মানে হচ্ছে বীরত্বে গাথা। আচ্ছা, এবার আসি, সাগা পেলাম, তাহলে সাগাসিয়াস। তাহলে সাগাসিয়াসের ক্ষেত্রে আমরা যদি একটু আসি, তোমরা যদি একটু দেখো যে তাহলে সাগাসিয়াস কি, যাদের গল্প হচ্ছে বীরত্বে গাথা তাদেরকেই তো আমি সাগাসিয়াস বলবো, তাই না? যেহেতু সাগা মানে বীরত্বে গাথা। তো কাদের গল্প বীরত্বে গাথা থাকে, যারা কি অনেকটা বিচক্ষণ হয়, লড়াই তো আর সাধারণ পাবলিক করে না, হ্যাঁ। সাধারণ পাবলিক করলে তো তার মাথায় বোধ জ্ঞান থাকবে না। সো আমাদের সাগাসিয়াস মানে হচ্ছিল বিচক্ষণ। আচ্ছা, এটা দেখো সেনজুইন। আচ্ছা, সেনজুইনটা তুমি দেখো তো, এই যে সয়ের জায়গায় এস এর জায়গায় যদি পি লাগায় দাও পেঙ্গুইন হয়ে যায় না, রিলেটেড পেঙ্গুইন হয়ে যায়। তো এই জায়গাতেও আমাদের অর্থ দুইটা, একটু দেখো। আচ্ছা, এর কনটেক্সট হচ্ছে দুইটা। আচ্ছা সাগাসিয়াস নিয়ে, আচ্ছা সাগাসিয়াস নিয়ে মানে কি কারো কোনো কোশ্চেন আছে আমাকে একটু বলো তো। আমরা যদি একটু আসি, সাগাসিয়াস সেইজ, সেইজ অর্থ জ্ঞানী লোক। তাহলে সাগা হচ্ছে বীরত্বে গাথা, সাগাসিয়াস মানে যে আর গল্প বীরত্বে গাথা মানে সে কি অনেকটাই বিচক্ষণ। আচ্ছা ঠিক আছে, এর পাশে সেঙ্গুইন। আচ্ছা, সেঙ্গুইনের ক্ষেত্রে বা সেনজুইনের ক্ষেত্রে আমরা যদি একটু আসি, এটা হচ্ছে অপটিমাস্টিক, এর অর্থ হচ্ছে মূলত অপটিমাস্টিক। তো অপটিমাস্টিক মানে কি, যারা কি আশাবাদী। তো তোমার বাবা মা তোমাকে নিয়ে অপটিমাস্টিক মানে কি, তোমাকে নিয়ে তারা অনেক কিছু আশা করতেছে, এই যে স্বপ্ন দেখা, এই আশাবাদী আশা করা, এইটাকেই বলা হয় সেনজুইন বলা হয়, হ্যাঁ। এর মানে হচ্ছে অপটিমাস্টিক, বা আশাবাদী, তুমি যদি বাংলাদেশে মিলাও আশাবাদী। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, হ্যাঁ, এই সেনজুইনটা অনেক সময় কালার হিসেবে ইউজ হয়, সেনজুইন কালার। আচ্ছা, কালার বানান কিন্তু সিও এলও আরও হয়, সিও এলও ইউ আরও হয়, হ্যাঁ, দুইটা দুই ধরনের ইংলিশ, ব্রিটিশ আমেরিকান। আচ্ছা, আমার স্ক্রিনটা একটু দেখো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে দেখো তো। যেভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, সেনজুইন, আচ্ছা কালার আসে, এই যে আমাদের রক্তিম যে কালার, ব্লাডের যে কালারটা, এটাকে বলা হয় সেনজুইন কালার বলা হয়, হ্যাঁ। তো শুধু সেনজুইন যদি একাডেমিক্যালি ইউজ হয় লিটারেচারে, তার মানে হবে আশাবাদী বা অপটিমাস্টিক। আর যদি বলে কোন একটা কালারের কনটেক্সটে, রঙের কনটেক্সটে যদি ইউজ হয়, তার মানে সেনজুইন মানে হচ্ছে হলো রক্তিম কালার, মানে ব্লাড রিলেট, ব্লাডের মতো যে লাল কালারটা, এটাকে বলা হয় সেনজুইন কালার বলা হয়, হ্যাঁ। তো আমরা যদি একটু আসি, সেনজুইন কালার যদি বলা হয় তার মানে হচ্ছে রক্তিম লাল, বল না রক্তের মতো লাল, এটা হচ্ছে রক্তিম, সেই রক্তের মতো রক্তিম লাল রং। তো বললাম না, ইংরেজি অর্থ কনটেক্সট ওয়াইজ চেঞ্জ হয়। আচ্ছা ঠিক আছে, সো আমাদের আমরা লাস্ট পাঁচটায় চলে আসি, স্ক্যান্ড। আচ্ছা, তোমার এইটা দেখো তো, এটা আমরা বলছেন সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট মানে কি, যথার্থ, যতটুকু দরকার ততটুকু আছে, দেখো। So, তোমরা একটু দেখো, সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট মানে যথার্থ, তাহলে আমি এখান থেকে কি বাদ দিছি, এই মাঝখানে একটু বাদ দিয়ে দিছি। তাহলে ছিল যথার্থ, সিগনিফিকেন্ট, সেখান থেকে তোমার ধরো দরকার ছিল 10 টাকা, এবং তোমার কাছে 10 টাকাই আছে, তার মানে যতটুকু টাকা দরকার যথার্থ টাকা তোমার কাছে আছে। তাহলে এই 10 টাকা থেকে তুমি মাঝখান থেকে 5 টাকা পকেট থেকে পড়ে গেছে, তাহলে তোমার দরকার ছিল 5 টাকা, আগে সিগনিফিকেন্ট যথার্থ টাকা ছিল, বাট এখন কিছু অংশ পড়ে গেছে, তার মানে এটা কি যথার্থ হবে না অপর্যাপ্ত হবে?
সো স্ক্যান্ড অর্থ হচ্ছিল এই যে সিগনিফিকেন্ট থেকে মাঝখানে অংশ পড়ে গেছে, যথার্থ থেকে মাঝখানে অংশ পড়ে গেছে, তার মানে সিগনিফিকেন্ট হচ্ছিল অযথার্থ, মানে কি অপর্যাপ্ত, হ্যাঁ, অপর্যাপ্ত। আচ্ছা, ঠিক আছে। সো নেক্সটে আমরা আসি। আচ্ছা, স্কাল জাগারি। আচ্ছা, তো স্কাল জাগারির ক্ষেত্রে যদি আমরা একটু আসি, এই জিনিসটা একটু দেখো, হ্যাঁ। সো আমরা স্কালের জায়গায় নিয়ে আসলাম স্কিল। আচ্ছা, এরপর হচ্ছিল আমাদের এই যে GUGGERY। তো এখানে যদি একটু আসো, স্কিলড জাগারি শব্দ অর্থ যে স্কিলড মানে কি অভিজ্ঞ, হ্যাঁ। তো এই স্কিল জাগারি শব্দ অর্থ এটার মতো একটা নিমোনিক ছিল, আমার খেয়াল নেই। তো এটা মানে হচ্ছিল খুবই অভিজ্ঞ জাগারি করতে, জাগারি মানে হচ্ছিল প্রতারণা করতে, হ্যাঁ। এর অর্থ হচ্ছিল, বল না লোকটা অনেক ধূর্ত, মানে অনেক চালাক, ধূর্ত প্রতারণা। স্কিল জাগারি শব্দ অর্থ হচ্ছে ধূর্ত প্রতারণা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো ট্রিভিয়াল। আচ্ছা, এই ট্রিভিয়াল সম্পর্কে কেউ কি কিছু জানো? তো সম্মান। না। আহ, আচ্ছা দেখো, ট্রিভিয়াল, এই থ্রি নিয়ে আসো, ট্রাই, তাহলে হয়ে গেল ট্রাই, TRI, ট্রাই। আচ্ছা, এই VI কে রিপ্লেস করো ভার্সেস, অল কে রিপ্লেস করো অল। তো তোমরা তিন বন্ধু গেছো কোথাও অকাজ করতে, কোথায় চলে গেছো? জয়দেবপুর চলে যে মারামারি বাধায় দিছো, তোমরা হচ্ছে তিনজন, ওখানে পুরো মার্কেট কমিটি চলে আসে, যেরকম কেস আগে ঘটছে আমাদের আমাদের ছেলেপেলে আমরা নিয়ে আসি তুলে। তোমরা গেছো তিনজন, ওইখানে তুমি একটা অকাজ করে বসছো, ফল তোমাদেরই, তোমরা ওখানে সব লোক এক হয়ে গেছে, তোমাদেরকে বাইতে পিটাবে। তাহলে তুমি একটু চিন্তা করো, তোমাদের তিনজনের পক্ষে কি কিছু করে কিছু করা সম্ভব? তুমি তিনজন, তোমরা হচ্ছে তিনজন, ওখানে হচ্ছে অনেক, তাহলে তাদের কাছে তোমাদের অবস্থাটা কি? তুচ্ছ, একেবারেই সামান্য, হ্যাঁ। তো ট্রিভিয়াল শব্দ হচ্ছে তুচ্ছ বা সামান্য। এটা কিভাবে পড়বা? ট্রাই, এই VI কে ভার্সাস ওয়াল। সো অনেকের বিপরীতে যদি তিনজন থাকে, সেটা হচ্ছে হলো তুচ্ছ বা সামান্য, হ্যাঁ, তুচ্ছ বা সামান্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা বলো তো ইউটিলিটি জিনিসটা কি? আমরা বলি না একটা ওয়ার্ড ইউজ করি না, ইউটিলিটি, এটা তো জানার কথা, তোমরা ইঞ্জিনিয়ার মানুষ। এই ইউটিলিটি অর্থ কি বলো? কেউ জানো না? উপযোগী। হ্যাঁ, হ্যাঁ। এই যে ইউটিলিটি বিলিং থাকে না ভার্সিটি বলতে, উপযোগী ভবন বা এরকম টাইপের কিছু। আচ্ছা, আর কেউ? CSE আর্কিটেকচার কেউ তো জানার কথা, বল না এই জিনিসগুলো ইউটিলিটি ইউটিলিটি প্রোগ্রাম। বিল থাকে একটা, সেটা হচ্ছে গ্যাস, পানি, এরকম কারেন্টের বিল। হ্যাঁ, ইউটিলিটি মানে হচ্ছে হলো একেবারে নিত্য প্রয়োজনীয়, যেটা খুব দরকার হয়, হ্যাঁ। তো ধরো আমার ল্যাপটপ চালাতে বেসিক কি কি দরকার? অফিসটা দরকার, তাই না? অথবা তোমার কি দরকার, এই যে যারা খুব বেশি মিটিং করে তাদের জুম দরকার, তো এগুলো হচ্ছে ইউটিলিটি অ্যাপ্লিকেশন। আবার একটা ফ্যামিলি চলতে, একটা বাড়ি চালাতে কি লাগে? গ্যাস লাগে, পানি লাগে, কারেন্টের লাইন লাগে, এগুলো হচ্ছে কি ইউটিলিটি সেকশন চলে যায়। So আমরা বলি না ইউটিলিটি বিল, ইউটিলিটি বিল মানে কি? গ্যাস বিল, পানি বিল, কারেন্ট বিল। ব্যাংক অ্যাকাউন্ট করতে বলবো না, একটা ইউটিলিটি বিলের কপি নিয়ে আসেন। ইউটিলিটি মানে বাড়ির, বাসা বাড়ির ক্ষেত্রে ইউটিলিটি কি? গ্যাস, পানি, কারেন্ট। তার মানে বাসা বাড়ির ক্ষেত্রে যদি ইউটিলিটি বিল নিয়ে আসেন, তার মানে কি হয় গ্যাস বিল নিয়ে যেতে হবে, না হয় পানি বিল নিয়ে যেতে হবে, তাই না? নাহলে আমাদের বিদ্যুতের ইলেকট্রিসিটির যে বিলটা নিয়ে যেতে হবে। সো ইউটিলিটি মানে নিত্য প্রয়োজনীয়। আচ্ছা, ঠিক আছে। সো এই ইউটিলিট্রিয়ান মানে শব্দ হচ্ছে ইউটিলিটেরিয়ান। আচ্ছা, এর মানে হচ্ছে হলো, ধরো তুমি কি করছো, যে তোমার বাসার জন্য তুমি একটা জিনিস কিনছো। তো বাসার জন্য জিনিসটা যেটা কিনছো, ধরো তুমি কি করছো, বাণিজ্য মেলায় যে ওই যে আটা রুটি ময়দা দিয়ে তুমি কি করছো, ওই যে চাপ দিলে যে রুটি তৈরি হয়, সেই জিনিস কিনছো। এখন তুমি যে ওই জিনিসটা কিনছো, ওটা কিন্তু মেইনলি কি, তুমি কি এটা ডেকোরেশনের জন্য কিনছো, না রেগুলার পারপাসে রুটি বানানোর জন্য কিনছো? অবশ্যই রুটি বানানোর জন্য কিনছো। সো লিটেরিয়ান শব্দ অর্থ হচ্ছিল এমন সব জিনিস যেগুলা ডেকোরেশনের ক্ষেত্রে কাজে লাগে না, বাট নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে ইউজ হয়। বুঝা গিয়েছে? তো এটা বলা যায় যে টু বি মোর ইউজফুল, অনেক বেশি ইউজ হয় রাদার দেন ডেকোরেটিভ থিংস। তো ডেকোরেশনের জন্য না, সৌন্দর্য বর্ধনের জন্য না, নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস, এটাই হচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছিল সৌন্দর্য বর্ধন নয়, সৌন্দর্য
বর্ধন নয়, বরং নিত্য প্রয়োজনীয়। নিত্য প্রয়োজনীয়। So, এই সকল জিনিসকে ইউটিলিটেরিয়ান বলা হয়। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা বলো তো, আমরা কি ইনসিপিট নামে একটা ওয়ার্ড পড়েছি? ইনসিপিট, যে আই মানে এন, নিরস। নিরস মানে কি? নট ইন্টারেস্টেড, তাই না? আনলিসেন্স। তো এই ভ্যাপিড শব্দের অর্থ হচ্ছে আমাদের সেই নিরস, হ্যাঁ, সাদামাটা জীবনযাপন যাদের। তো আজকে আমি বললাম না আমাদের ক্লাস টাইম কম লাগবে, 11টা 3 বেজে গেছে। সো তাহলে আমরা কি করে ফেললাম, আমাদের আজকে 30টা ওয়ার্ড শেষ। আমি গতদিনে ভিডিওটা দিই না, আমি এখন আপলোড দিয়ে দিচ্ছি। আর আজকেরটাও আপলোড দিয়ে দেবো। না, সো তোমরা আজকে একটু, তো দিবেন না, আমি তো প্রথম 5টা মিস্টেক করেছি, আসলে কারেন্ট ছিল না আমার এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি যার আজকের কারণে আমি হ্যাঁ অ্যাটেন্ড আজকের করতে পারিনি। ভিডিওটাও দিয়ে দিচ্ছি, হ্যাঁ। সো যাই হোক, সো আজকে নিয়ে আমরা তাহলে কয়টা পড়ে ফেললাম টোটাল? তোমরা কিন্তু অনেকখানি পথ আগাইছো। এই যে ক্লাসে দেখা যাচ্ছে হয়তো বা 10-15 জন আছো বা 15-16 জন আছো। তো সবাই তো পড়বে না, সবাই তো ঝরে যাবে, এটা তো নিয়ম। তো আজকে নিয়ে আমরা যেহেতু 8টা ক্লাস, তার মানে কয়টা পড়ে ফেলছি? 3 8 24, 240টার মতো ওয়ার্ড পড়ে ফেলছি। সো আজকে তাহলে আমাদের এই পর্যন্ত। তোমার ক্লাসের ব্যাপারে কি কোনো সাজেশন আছে নাকি, বলো? আর এক্সামের ব্যাপারটা আমি একটু বলি। এক্সামটা তোমাদের হচ্ছিল প্রেসিডেন্ট অথবা জিএস, জেনারেল সেক্রেটারি যারা আছে তারা সবচেয়ে বেশি বলতে। আমি তো ইনস্ট্রাক্টর, আমি তো আর ভিতরে খবর জানি না ওটা কিভাবে কি নিবে, হ্যাঁ। তো ভাই আর একটা কথা ছিল এক্সামের বিষয়ে আর কি, বলো। যে এক্সামটা যদি অনলাইন এক্সামটাকে গুরুত্ব দেওয়া হয়, যেমন আজকে ধরুন আমার কারেন্ট ছিল না এখানে, সেই 8টার দিকে কারেন্ট গেছে, কারেন্ট একদম আসছে 10টা 20-এর পরে, মানে 2.5 ঘন্টার মতো কারেন্ট নাই। এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু, যদি এক্সামটাকে অনলাইনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এরকম মানে, সেটা আমার ক্ষেত্রে হতে পারে, অন্য ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, অন্য আমি কারো আমি ক্ষেত্রে হতে একটু কথা বলি, হ্যাঁ। যে হচ্ছিল, তুমি তো এক্সাম ফোনে দিবা, হ্যাঁ। ফোনে মেনলি কিভাবে দিবে? তা তুমি ফোনেই আমি রিকমেন্ড করি। আর ফোনে তো মেনলি ডাটা ইউজ করবো, আর ডেটা তো এভাবে কলাপস করে না। আর একটা ব্যাপার হচ্ছে, এক্সাম তো নেওয়া হবে সম্ভবত গুগল ফর্মে নিবে হয়তো বা, এরকম ওরা যেহেতু ইনিশিয়ালি পারে। ভাই বেস। ওয়াইফাই থাকে বলে রুমে, তার কারণে আর কি ডাটা কেনা হয় না, এরকম তাহলে একটু এমবি কেনা একটু হয় না। ফোকাস দিয়ে ওইদিকে জোর দিতে হবে, ব্যাকআপ তো তোমারটা তোমারই রাখতে হবে, তাই না? আর হচ্ছে হলো যে এক্সাম সম্ভবত গুগল ফর্মে নিবে। সো টুকটাক বেসিক কোশ্চেন থাকবে। সো আমারই খুব একটা সমস্যা নেই, যে ব্যাকআপ হিসেবে ডেটাটা রাখবা, তাহলে তার ক্যাচাল থাকলো না। সো এটা গেল। সো এক্সামের ব্যাপারটা বাদ বাকি তোমাদের প্রেসিডেন্টরা হয়তো তোমাদের সাথে আলোচনা করবে। সো কারো কি আর কোনো মানে পড়ার ব্যাপারে কোনো সাজেশন আছে কিনা, যে ভাই আপনি এভাবে ভাই গ্রুপ পড়াচ্ছেন? কয়টা পড়াবেন? জি আর জি। কয়টা গ্রুপ পড়াবেন? টোটাল গ্রুপ কয়টা? তোমরা যদি বলো, গ্রেগ ম্যাটের টোটাল গ্রুপ আছে 38টা। 38-এ 30 দিয়ে গুণ করো, কত আসে? 1200-এর মতো। আমি সবগুলা পড়াবো, তাহলে আমারও পজিটিভ, আমারও রিভাইস হয়ে যাবে। তুমি কয়টা পড়তে কয়টা যাচ্ছ বলো, পড়াবেন ভাই? পাপ্পু সাহেব বলো। না, আপনারা কয়টা পড়াবেন? তো আমরা তো সবগুলি সবই পড়াতে চাই, আমরা তো চাই আমাদের, না। আমরা তো চাই আমাদের ক্যাম্পাসের ছেলেপেলে সব পারুক। 3rd ইয়ার থাকতে জিআরই পরীক্ষা দিয়ে দিক, 5 বছর মেয়াদ, কোনো ক্যাচাল নেই, বের হবে, ইউএসএ অ্যাপ্লাই করবে, চলে যাবে। বুঝছো? আমরা তো এটাই চাই, যে আমাদের ছেলেপেলে 3rd ইয়ার থাকতে, তোমার হচ্ছে হলো অন্যান্য ক্যাম্পাসে আমাদের, অন্যান্য রিলেটেড যেসব ক্যাম্পাস গুলো আছে, ওরা যদি 4th ইয়ারে উঠে জিআরই আইএলস না দেয়, ওদের পাপ হিসেবে, লজ্জা হিসেবে গণ্য করা হয়। বুঝছো? অন্যান্য ক্যাম্পাসের সাথে তুলনা করা হয়, ওদের ক্যাম্পাস যদি 4th ইয়ারে উঠে জিআরই আইএলস না দেয় বা টোফেল না দেয়, এটা ওদের লজ্জা হিসেবে গণ্য করা হয়। আর আমরা তো এগুলোর প্রতি কেয়ারলেস না। ধীরে ধীরে হচ্ছে, ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে। সো আমরা মূলত তোমাদের হয়তো বা 12টার মতো গ্রুপ কন্ডাক্ট করা হবে। তো 12টায় কয়টা গ্রুপ? 3 × 36, 360টার মতো ওয়ার্ড হয়তো বা বেসিক পড়ানো হবে। বুঝে গিয়েছে? আর আমাদের তো মূল কথা হচ্ছে, আমরা তো তোমাদের ওয়ার্ড পড়াচ্ছি না, আমরা জাস্ট পড়ানোর ওয়ে, পড়ার ওয়ে গুলো শেয়ার করতেছি। বুঝে গিয়েছে? তুমি কয়টা পড়লে আগ্রহী আমাকে একটু বলো। না ভাই, যদি যেহেতু পড়তেছি তাহলে সবগুলো কাভার আপ করলে মোটামুটি এরকম যদি একটা ধারণা ওয়ার্ডটা পরিচিত হয়ে গেল। হুম হুম হুম। তো আমরা পড়তে তো মূলত, হবেই পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে পড়তে তো হবে, আমি কিন্তু যেটা এই যে একটা বলতেছি, হ্যাঁ। বলতেছেন, ওয়ার্ডটা মূলত পরিচিত হইতেছে, এটি অনেক হ্যাঁ, কিছু। এটাই অনেক কিছু। মুখস্থ। এটাই অনেক কিছু, আর কিছু না, এটাই অনেক কিছু। এখন মূল কথা হচ্ছিল, আমাদের তো চাইলেও তো আর কাভার করতে পারবো না, আমাদের সবাই তো ব্যস্ততা আছে। সো আমরা সম্ভবত, আমি সম্ভবত 12টার মতো গ্রুপের মতো কাভার করতে পারি। তারপর তো মিঠুরা মানে তোমাদের প্রেসিডেন্ট বা ভাইরা তো বা কিছু করবে হয়তো বা, অ্যারাউন্ড ধরো আমরা 12টা 14টার মতো গ্রুপের মতো কাভার করে দিব। বাদ বাকিটা তোমাদের নিজ দায়িত্বে পড়তে হবে। তোমরা যদি চাও এই ওয়ার্ডগুলো রেগুলার পড়বা, দেখবা, ইংরেজি পেপার পড়বা, তাহলে অনেকটা বেশি উপকৃত হবে। আর মূল জিনিস হচ্ছে হলো যে জিআরইতে তুমি যদি গ্রেগ ম্যাট পড়ো, আমরা মূলত গ্রেগ ম্যাটের, আচ্ছা তোমাদের আমি একটা জিনিস দেখাই। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখবা। আমরা মূলত গ্রেগ ম্যাটের ওয়ার্ড
লিস্ট আমরা কভার করতেছি। ওখানে আমরা আজকে অষ্টম গ্রুপ পড়িয়েছি, ওখানে টোটাল 39টার মতো গ্রুপ আছে বা 38টার মতো গ্রুপ আছে। তো তুমি যদি 30টা গ্রুপ কনসিডার করো, 30 30 কত, 900টার উপরের মতো ওয়ার্ড আছে। তা আমরা তোমাদের 2 300 ওয়ার্ড হয়তো বা ধরিয়ে দিলাম। বুঝে গেছে? ঠিক আছে। আর কারো কি ভাই কোনো এটা কি কোশ্চেন আছে? সিনোনিম করবো? না, সিনোনিমের উপর এখন এখন আমি জোর দেব না, হ্যাঁ। তুমি তো সিনোনিম পড়ে আসো, তুমি ইনসিপিড পড়ছো না? ইনসিপিড মানে নিরস, হ্যাঁ, ভ্যাপিড মানে নিরস পড়তেছো না? হ্যাঁ, পড়ছো? আচ্ছা, তুমি এরপরে আসো। এই প্রতারণা রিলেটেড আমরা আর একটা ওয়ার্ড পড়েছিলাম না, চাতুরি, ছিনারি। যে এটা মানে প্রতারণা করা। হ্যাঁ, প্রতা- সিনারি ডিসিট। তো আমরা তো সিনোনিম গুলা পড়তেছি, শুরুতেই যদি তোমার একটা ওয়ার্ড পড়ায়, আচ্ছা ধরো একটা ওয়ার্ড পড়াইছি, একটা ওয়ার্ড পড়ায় তার 10টা সিনোনিম পড়াইছি, 5টা অ্যান্টোনিম পড়াইছি, তাহলে একটা ওয়ার্ড পড়তে যেয়ে তো তোমার তো 20টা ওয়ার্ড পড়ছো। তাহলে তোমার জিনিসগুলো অনেক কমপ্লেক্স হয়ে যায়, হ্যাঁ। তো আমরা অত কিছু জোর দিব না, ধীরে ধীরে অভ্যস্ত হবো, হ্যাঁ, বোঝা গেছে? তো ঠিক আছে, দেখো আর কারো কোনো কোশ্চেন ঠিক আছে কিনা। আছে। পড়ানোর ব্যাপারে কারো কোনো সাজেশন আছে? আচ্ছা, তো পড়ানোর ভিতরে সাজেশন না থাকলে দ্যাটস দ্য এন্ড অফ আওয়ার টুডেস ক্লাস। আজকে ক্লাস আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমাদের আগামীকালকে দেখা হবে, হ্যাঁ। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।